পালমাজুয়ার ব্যাপারে আমরা প্রায় 2 বছর আগে শুনেছিলাম এবং জায়গাটার নামটা শুনলেই কীরকম একটা অব্বিট ফিল হয়, তাই না? তো আমাদেরও সেরকম হতো এবং একটা কৌতূহল ছিল জায়গাটার ব্যাপারে। তাই লাকিলি আমরা এই জায়গা থেকে একটা ইনভিটেশন পেয়েছি, মানে যে হোমস্টেতে এসেছি ওখান থেকে। তাই সেই সুযোগটা হাতছাড়া করিনি, চলে এসেছি এই গ্রামটা এক্সপ্লোর করে দেখতে। যে কথাটা আমরা বারবারই বলি যে এই নর্থ বেঙ্গলের প্রত্যেকটা পাহাড়ের প্রত্যেকটা গ্রামে আমাদের থাকার ইচ্ছা আছে, তেমনই যে কোনো গ্রামে গিয়ে আমরা যে কাজটা প্রথম করি থাকার জায়গাটা দেখাই, এখানেও তাই করব। আর এটা দেখাতে গেলে আমাদেরকে একদম শুরু থেকে শুরু করতে হবে, রাস্তায় যাই। তো পালমাজুয়াতে আজকে আমরা যে হোমস্টেতে থাকবো তার নাম হচ্ছে অরিভিক হোমস্টে। এখানে বোর্ড দেওয়া আছে আর এটি হচ্ছে মেন রাস্তা এবং এখানে একটা গাড়ি পার্ক করা আছে। দেখে মনে হচ্ছে এখানে একটা দুটো গাড়ি পার্ক করার ব্যবস্থা হয়েই যাবে। আর আমাদের হোমস্টে যেতে গেলে কিন্তু এখান দিয়ে যেতে হবে। হোমস্টেতে পৌঁছাতে গেলে কিন্তু এরকম কয়েকটা সিঁড়ি ভেঙে যেতে হবে। সিঁড়িগুলো কিন্তু খুব খাড়া টাইপের নয়, ঠিকঠাক, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো নেমে এসেই এরকম একটা রাস্তা পড়বে, দুদিকে ফুল গাছ দিয়ে সাজানো আছে, যেটা শীতকালের একটা সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। এবং এরকম ঢালু রাস্তা, আবার কিছুটা সিঁড়ি দিয়ে আমাদের হোমস্টে। তো নেমে এসে প্রথমেই যেটা চোখে পড়বে এই বসার জায়গাটা। এটা একদম ন্যাচারাল ওয়েতে করা রয়েছে কাঠ দিয়ে এবং বসে বসে কিন্তু এই পাহাড়ের ভিউগুলো এনজয় করা যেতে পারে। আর তার সাথে এটা সুন্দর করে বানানো রয়েছে, ট্রেকিং, হাইকিং, বনফায়ার, বারবিকিউ অ্যান্ড অল। এই হচ্ছে আমাদের হোমস্টে, একেবারে বেশি, যদিও অফবিট জায়গায় বেশি কিছু এক্সপেক্ট করাটাও ঠিক না। পুরোটাই কিন্তু কাঠের তৈরি, ফ্লোর, ওয়াল সমস্ত কিছু কিন্তু কাঠেরই। 3টে টোটাল রুম রয়েছে পাশাপাশি। প্রথমে আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। তো এটাই হচ্ছে আমাদের রুম। একটা ডাবল বেড এবং একটা সিঙ্গেল বেড দেওয়া আছে, অর্থাৎ 3 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে। তার সাথে 2টো স্টুল এবং একটা টেবিল দেওয়া আছে। পুরো রুমটাই কিন্তু উডেন ফিনিশ এবং রুমে 2টো উইন্ডো আছে। একটা উইন্ডো থেকে কিন্তু বাইরের এরকম মাউন্টেন ভিউ দেখতে পাওয়া যাবে আর নিচে দেখতে পাওয়া যাচ্ছে অর্গ্যানিক ফার্মিং হচ্ছে। এই রুমের সাথে অ্যাটাচড আছে একটা ছোট্ট ওয়াশরুম, একদমই বেসিক একটা ওয়াশরুম, যেখানে গিজারের সুবিধা আপনারা পাবেন না, কিন্তু ইমালসান রড এখানে রাখা আছে। বাকি ওয়াশরুমের সাইজ ঠিকঠাক। আমাদের রুম থেকে বেরিয়ে এই যে মিডিলের রুমটা রয়েছে, একই সাইজের রুম, এখানে 2টো বেড আছে ওরকমই, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, অ্যাটাচ ওয়াশরুম কিন্তু নেই। আর একটাই মাত্র উইন্ডো আছে যেখান থেকে অল্প একটু ভিউ পাওয়া যায়। আর 3 নাম্বার রুমটাও কিন্তু আমাদের রুমের মতনই একই রকমভাবে সাজানো এবং একই সাইজের, এদিকে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে একই ক্যাটাগরির। তো এই ছিল এই কটেজের 3খানা রুম। এই বিল্ডিংটা দেখে কিন্তু একটা ফিল হচ্ছে লোকাল কিন্তু এখানে ফিলটা দিচ্ছে। এরকম কাঠের পুরানো দিনের বাড়ি কিন্তু আমরা পাহাড়ি এলাকাতেই দেখতে পাই। এই কটেজের বাইরে কিন্তু টেবিল চেয়ার পাতা রয়েছে, এখানে বসে গল্প টল্প করা, চা কফি খাওয়া যেতে পারে। আর এই হোমস্টের সামনের এরিয়াটা কিন্তু কিছু ফুল গাছ এবং প্ল্যান্টস দিয়ে সাজানোও রয়েছে। আর ওই দিকে তাকালে দেখা যাবে কিছু টুকটাক অর্গানিক শাকসবজির চাষ হয়েছে এবং দূরে কাউ শেড রয়েছে, মানে গোয়াল ঘর রয়েছে, গরু রয়েছে এখানে। তো একদম গ্রাম্য পরিবেশের একটা ফিল কিন্তু পাওয়া যাবে এখানটায় এলে। এবার এই কটেজের পাশ দিয়ে নিচে নামলে আরও একটা রুম রয়েছে। তার আগে বলে দিই, মিডিলের যে রুমটা ছিল, যেখানে ওয়াশরুম ছিল না অ্যাটাচ, তার জন্য কিন্তু এখানে আসতে হবে। এখানে তো সেই ফেসিলিটি দেওয়া রয়েছে, ওয়াশরুম করা রয়েছে মিডিলের রুমের জন্য। তো নিচে নেমে এসে এরকম রেলিং করা রয়েছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই পাহাড়গুলোর ভিউ খুব ভালো পাওয়া যায়। ওই দিকের পাহাড়েই রয়েছে লিংসেওয়াং, আমরা গিয়েছিলাম, ওই কটেজটাও কিন্তু এখনও দেখা যাচ্ছে খালি চোখে। আর এই পাহাড়ের সৌন্দর্য এটাই যে ধাপে ধাপে চাষ হয়েছে, এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এই দিকটা অনেকটা জঙ্গল টাইপের এরিয়া দেখা যাচ্ছে, কিছু কিছু বাড়ি রয়েছে, ছোট ছোট গ্রামও রয়েছে। আর এখান দিয়ে গেলে নতুন একটা রুম তৈরি হয়েছে এখানে, তো ওটাও একবার দেখিয়ে দিই। এই রুমটা কিন্তু অনেকটাই বড়,
এবং এখানে অনেকজনের অ্যাকোমোডেশন হয়ে যাবে, মিনিমাম তো 5 জন এখানে আরামসে হয়ে যাবে। তার সাথে কিন্তু এখানে টেবিল, চেয়ার, মিরর এবং অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে। তো এই হলো এই রুমের ওয়াশরুম। আর এই রুমের যেটা স্পেশালিটি হচ্ছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে ভিউটা বললাম বাইরে থেকে দেখা যাচ্ছিল, ওই একই ভিউ কিন্তু খুব ভালোভাবে এনজয় করা যাবে। তো এই রুমটাকে কিন্তু প্রপার ভিউ রুম বলা যেতে পারে, কারণ পুরোটাই কিন্তু ওপেন, এই ওয়ালটা যেখান থেকে ভিউ পাওয়া যায়। আর ওপরের রুমগুলো থেকেও ভিউ পাওয়া যায়, কিন্তু ওই জানালা দিয়ে যেটুকু পাওয়ার। আর একটা জিনিস, এগুলো দেখে মনে হচ্ছে সন্ধ্যাবেলা এখানটা বেশ লাইটের কারুকার্য ভালো করা আছে, দেখতে ভালো লাগবে। আর এই দিকে হোমস্টের পিছন দিকের নিচের এরিয়াটা, ওইখানটা অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এলাচের চাষ করা হচ্ছে এবং আরও অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা স্পেশাল জিনিস, কিউই, যেটা খুব কম জায়গাতেই দেখা যায় নর্থ বেঙ্গলে। আর ওই দিকে বিনস চোখে পড়ছে, আরও টুকটাক স্কোয়াশ টোয়াশ তো চোখে পড়ছেই। আর এই যে বাড়িটা, মানে এই যে রুমটা, এটা দেখে মনে হচ্ছে ডাইনিং বা কিচেন এরিয়া। এটা কিন্তু খুব ভালো দেখতে লাগছে, কাঠের তৈরি এবং একদম পুরানো দিনের যে কালার ফালার ছাড়া ওই ফিলটা দিচ্ছে, হিমাচল হিমাচল টাইপের। ওয়াও, জায়গাটা তো বাইরে থেকে যতটা ভালো লাগছিল, ভিতরটা তো আরও বেশি রুরাল ফিলটা দিচ্ছে। এইদিকে আমি দেখতে পাচ্ছি মাটির উনান, এখানে নিশ্চয়ই রান্না হয়, তার টেস্ট তো আলাদাই। আর তার সাথে এদিকটা তাকালে একদম পুরানো দিনের ফিল পাওয়া যাবে। এই যে ভুট্টা ঝুলছে, এটা আমার খুব ভালো লাগে দেখতে। তার সাথে তো এখানে গ্যাস ট্যাস রয়েছে। প্রতিটা কিচেনের মতনই কিন্তু এইটাও খুব ওয়ার্ম, দেখতেও ওয়ার্ম এবং ফিলও ওয়ার্ম। তার সাথে এখানে এরকম ভিউও কিন্তু পাওয়া যাবে খেতে খেতে। বলতে বলতেই কিন্তু আমরা আজকে লাঞ্চে বসে পড়েছি, অনেক কিছু খাবার সামনে রাখা রয়েছে। এবার দেখে নেওয়া যাক কী কী আছে। শুরুতেই তো গরম ভাত আমরা দেখতেই পাচ্ছি, তার সাথে কিন্তু আমার ফেভারিট ক্রিস্পি আলু ভাজা। এই ঝুরঝুরে আলু ভাজাটা আমারও খুব ফেভারিট। এটা তো দেখে মনে হচ্ছে দেশি ঘি অথবা বাটার, শক্ত হয়ে রয়েছে। আর এখানে রয়েছে রাই শাক, রাই শাক হ্যাঁ না, রাই শাক, তার সাথে পাঁপড়ও চলে এসেছে। এটা তো ডাল, একদম কি এক্সপিরিয়েন্স আমাদের, লাভলি। এটা হচ্ছে মুসুর ডাল, রাইট? ধনেপাতা দিয়ে একদম গার্নিশ করা রয়েছে। এই বিটা কিন্তু আমরা লেপচা জগতে খেয়েছিলাম, একটু হালকা তেঁতো টাইপের খেতে, আমার অতটা ভালো লাগে না। তার সাথে এখানে আরো কিছু আছে আই থিঙ্ক, হ্যাঁ ও আরো আছে, আমার ফেভারিট স্কোয়াশ, মাই গড। আর তার সাথে এখানে হচ্ছে এগ কারি। আজকে লাঞ্চে যা যা ছিল, মানে স্কোয়াশ, রাই শাক, এগুলো আমি খুব একটা পছন্দ করি না, তাই স্বাভাবিক ব্যাপার ওগুলো আমার ভালো লাগবে না। তার উপর ওই যে বীজ যেটা বলে, বি না কি বলে, ওটা তেঁতো বলেছিলাম, এখানে যেন একটু বেশিই তেঁতো লাগলো। তো বাকি বাদ কিন্তু ওগুলো বাদ দিয়ে বাকি অনেক কিছু এখানে ছিল। আমার ফেভারিট আলু ভাজা, এই সমস্ত কিছু ছিল, ওগুলো দিয়ে কিন্তু ঠিকঠাকই খেয়েছি, মানে যেরকম পাহাড়ের খাবার হয় সেরকমই কিন্তু আমরা ভালোই খেয়েছি। মানে লাঞ্চটাকে পেটটা ভরেছে, এবার পেটটা ভরানোর পরে একটু রেস্ট নেবো, কিন্তু রেস্ট নেওয়ার সময় নেই, কারণ এখান থেকে আমরা এখন যাবো, এখানে একটা লোকাল নদী আছে, সেটা ট্রেক করে প্রায় 20-25 মিনিট সময় লাগবে বললেন। তো একটুখানি জাস্ট 5 মিনিট থেকেই আমরা বেরিয়ে যাবো এখান থেকে। ডিসেম্বর মাসে যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যত দিন বাড়ছে, মানে যত বেলা বাড়ছে, তত কিন্তু ওয়েদার আস্তে আস্তে ক্লাউডি হয়ে যাচ্ছে, ফগি হয়ে যাচ্ছে। সকালের দিকটা কিন্তু একদম ক্লিয়ার ওয়েদার থাকে, এখন কিন্তু আবার ফগি হয়ে যাচ্ছে। আমাদের তো একটু রেস্ট নেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো ট্রেকিংয়ে। তার আগে এখানে দেখছি দিদি কিছু একটা শাক তুলছে বা কিছু একটা করছে। এই শাক তোলা ব্যাপারটা দেখতে আমার খুব ভালো লাগে। দিদি क्या कर रही हो? পালং শাক, কি ফ্রেশ আছে না পালং শাকগুলো দেখেই। শাক आप लोग गेस्ट को सर्व करते हैं ना? আমার পালং শাকগুলো দেখেই মনে হচ্ছে সিদ্ধ করে খাই। আমার একমাত্র পালং শাক খেতে ভালো লাগে। এই যে এই শাকটা আমরা লাঞ্চে খেলাম, রাই শাক, খুব তেতো। আর এটা হচ্ছে রসুন, একদম সদ্য সদ্য বসানো হয়েছে। 3টে বেজে গেছে, আর ওয়েট করলে হবে না, আমরা বেরিয়েই পড়লাম এই গ্রামটা ঘুরে দেখতে। গ্রামটা কিন্তু কিছু কিছু পার্ট খুব সুন্দর দেখতে, যেটা আমরা ড্রোন শটে দেখলাম। তো তোমরা একটু এনজয় করে নাও। এই রাস্তায় কিন্তু বেশ কিছু বাড়িও আছে, আর এখানে একটা দোকানও দেখতে পাওয়া যাচ্ছে। টুকটাক জিনিসপত্র এখানে এসে আপনারা কিনতে পারেন যদি প্রয়োজন হয়। এই দোকানের পাশ দিয়েই কিন্তু এরকম সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়েই এখন যেতে হবে।
এখানের এই ট্রেকিং রুটটা কিন্তু এরকম সরু একটা জঙ্গল জঙ্গল টাইপ। আমাদের তো ভালো লাগে এরকম জায়গা দিয়ে যেতে, প্রত্যেকটা জায়গাতেই আমরা বলে থাকি এটা। তো ভালোই এনজয় করছি আপাতত, দেখা যাক নিচে কীরকম ভিউ পাই আমরা। পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে দেখবেন এরকম বড় পাথর পড়ে, এগুলোকেই কিন্তু ডুঙ্গা বলে। কোনোটা ছোট কোনোটা বড়, আর এই ডুঙ্গা থেকে এরকম ভিউ দেখতে পাওয়া যায়। দশ 15 মিনিট নিচে নামার পর কিন্তু নদীটা চোখে পড়লো, আওয়াজটা একটু আগে থেকেই পাচ্ছিলাম। এরকমই ঢালু রাস্তা দিয়ে নেমে যাওয়া, খুব একটা কঠিন রাস্তা কিন্তু নয়, ভালোই লাগছে। আর হয়তো 5-10 মিনিটে আমরা পৌঁছে যাব নদীর পাড়ে। এক্স্যাক্টলি 20 মিনিট লাগলো আমাদের নদীর কাছে পৌঁছাতে। নামতে কিন্তু খুব একটা কষ্ট হয়নি, যেরকম একটু হাঁটুতে প্রেশার পড়ে সেরকম পড়েছে। গাড়ি নিয়ে সাইট সিইংয়ের ভিডিও তো আপনারা অনেক দেখেন, কিন্তু এরকম হিডেন ওয়াটারফলস, নদী, ট্রেকিং রুট, এগুলো দেখতে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে সায়াল স্টোরিজকে। আর 5টা পাহাড়ি নদী যেরকম হয় এটাও ঠিক তেমনই। আর এই জায়গাটা আরেকটা স্পেশালিটি হচ্ছে একটু জঙ্গলে ঘেরা, যারা গাছপালা জঙ্গল নেচার পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব ভালো। আর এরকম বসার জায়গা কিছু রয়েছে ন্যাচারাল ওয়েতে, তো ওখানে বসে ফটোশ্যুট করা যাবে ক্লিয়ার ডে থাকলে। আর একটা কথা আমি অবশ্যই বলবো, এই যে ইনি সঞ্জীব দা, ইনি হোমস্টে থেকে আমাদেরকে এখানে নিয়ে এসেছেন এবং বলেছিলেন যে 20 মিনিটস মতো লাগবে। আমাদের কিন্তু এক্স্যাক্ট 20 মিনিটই লেগেছে, 1 মিনিটও কম না এবং বেশিও না। এরকম গাইড হলে কিন্তু ট্রেকিংয়ে আমরা মজা পেয়ে যাই, কিন্তু ভুল ভাল বললে আধা ঘন্টার জায়গায় 2 ঘন্টা করে ধরে নিয়ে গেলে আমাদের মাথাটা একটু গরম হয়ে যায়। লাস্ট ব্লগে এক্সপিরিয়েন্সটা আছে, চাইলে একটু দেখতে পারো যারা দেখোনি। আর একটা কথা বলাই হয়নি হয়তো, নদীটার নাম হচ্ছে দিলপা। আমরা লাস্ট ব্লগে একটা নদী দেখিয়েছিলাম মুরমুর খোলা, এরকম একটা নাম ছিল নদীটার, ওটাই এখানে এসেছে, ওটারই পার্ট। কিন্তু এই যে রাস্তাটা চলে যাচ্ছে ওপরে গেলে কিন্তু একটা ছোট গ্রাম পড়বে, তার নাম দিলপা গ্রাম। তো তার জন্য এই নদীটাকেও বলা হয় দিলপা খোলা। নামাটা তো ইজি ছিল, এবার দেখা যাক উঠতে কতক্ষণ সময় লাগে আর কীরকম কষ্ট হয়, কারণ ওই একদম উপরে আমাদেরকে উঠতে হবে। 3:56 বাজে স্টার্ট করলাম। এই যে রাস্তাটা আমরা এখন দেখালাম, এখান দিয়ে কিন্তু গৈরিবাসও যাওয়া যায়, টংলুও যাওয়া যায়, হিডেন ট্রেক রুট আছে। কিন্তু সময় কতক্ষণ লাগবে বলা যায় না। আমাদের যিনি সঞ্জীব দা আছেন উনি বলছেন ওনার 3 ঘন্টা লাগে, তাহলে আমাদের তো মিনিমাম 7-8 घंटा লাগবেই। हिडन रूट किंतु यहाँ पर अगर कोई गेस्ट आता है और वो बोलता है कि गैरीबास या टोंगलू लेके जाना है, आप ले जा सकते हो? हाँ, ले सकते हो एकदम। रास्ता कैसा है थोड़ा बोलिए। अच्छा है, बहुत रास्ता तो बहुत अच्छा है। रास्ता अच्छा है, ट्रैकिंग रोड है ना, पूरा ट्रैकिंग रोड है। ओके, पूरा आधा रास्ता तक पूरा गांव मिल जाएगा, उसके बाद पूरा जंगली जंगल, उसके बाद तो गैरीबास निकल जाएगा। ओके, एकदम। रास्ता होके टोंगलू भी निकल जाते हैं। अच्छा, और वहाँ से तो फिर संदकफू भी निकल सकते हैं? संदकफू भी आराम से निकल जाते हैं। क्या बात है। দূরের পাহাড়ের যে গ্রামগুলো দেখা যাচ্ছে খুবই পিকচারেস্ক লাগছে খালি চোখে দেখতে, ফটো বা ভিডিওতে অতটা আসছে না কারণ যে ক্লাউডি ওয়েদার তাই। নর্থ বেঙ্গলে এসে এরকম মেঘের খেলা দেখতে কার কার ভালো লাগে একটু কমেন্ট সেকশানে জানাবেন। মনে হচ্ছে বর্ষাকালের মেঘ দেখছি, সাদা সাদা পেঁজা তুলোর মতো। আর এইখানে যে এই ধাপে ধাপে জমিটা করা হয়েছে মাটি খুঁড়ে, মনে হচ্ছে আলু বসাবে বা বসানো হয়েছে, একটা দুটো আলু গাছ চোখে পড়ছে। আর এই যে স্কোয়াশের যে মাচাটা পুরো ক্লিন করে দেওয়া হয়েছে, পুরানো গাছগুলো নিচে কিন্তু গোটা গোটা স্কোয়াশকে মাটির তলায় পুঁতে রাখা হয়েছে কিছুটা হাফ করে করে। আর কালকেই আমরা দেখেছিলাম এখানে এই স্কোয়াশের মধ্যে দিয়ে স্কোয়াশের গাছ বেরোচ্ছে, তো এরমভাবেই আবার মাচাটা ভরে যাবে সবুজ স্কোয়াশ বাগানে। 4:20 আমরা ফাইনালি ওপরে পৌঁছালাম। ওই 25 মিনিট মতো টাইম লাগলো। तपाई का नाम बोलो। My name is Anika Putra. अनिका। और आपका? My name is Sarshita Putra. ও মাই গড, ইংলিশ। এই দোকানের দাদা কিন্তু খুব হেল্পফুল, একদম ওপর থেকে ও মিনারেল ওয়াটার চাইলো 2 লিটার বোতল, সাথে সাথে নিয়ে চলে এলো, বললো 2 মিনিট দাঁড়াতে। খুব কম লোকজন এত হেল্পফুল হয়। थैंक यू दादा, थैंक यू सो मच। क्या नाम है आपका? पंकज। पंकज जी, थैंक यू।
হচ্ছে হলো আমাদের হোমস্টে, আর আমরা হোমস্টের এই দিকে গিয়েছিলাম, মানে নদীর দিকে যেটা গিয়েছিলাম সেটা। আর এখন আমরা এই সাইডে যাব, মানে জঙ্গলের রাস্তা, একটু ট্রেক করতে, বেশি না, ছোটোখাটোই ট্রেক, 10-15 মিনিট মতো টাইম লাগবে এখান দিয়ে যেতে। दादा, ये जो जंगल जो है पूरा आ रहा है, हम इधर कोई जानवर वगैरह कुछ आता है? आता है वो क्या? ब्लैक पैंथर भी आता है अच्छा। और भालू भी आता है। हाँ। और यहाँ बोदल सोदल और मिर्गा सिंह तो बहुत है। और चीता? चीता भी है। अच्छा। टेक नहीं किया लोग को, कुत्ता वगैरह को? कुत्ता को तो लेके जाता है। मुर्गी, बकरी को लेके बकरी, जाता है। हाँ। कैसा लगता है जब सामने आ जाता है चीता? बहुत डर लगता है। डर लगता है। और रात को आता है ना? रात को आता है। हाँ। और दिन में भी मिला था। दिन में भी? मिला था। बाप रे, किधर? या थोड़ा ऊपर। হোমস্টে থেকে কিন্তু জঙ্গলের রাস্তায় আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি। আমরা ব্যাকে যাচ্ছি না, দাদা বললেন যে এদিকে আর একটু গেলে একটা গ্রাম পড়বে, গ্রামের মাঝখান দিয়ে আমরা হোমস্টেতে ফিরতে পারি অন্য একটা রুটে। তো ওটাই করছি। অনেকটা সন্ধে হয়ে আসছে, প্রায় 5:15 এখন বাজে। তো দেখি কতক্ষণে পৌঁছায়। তো এই হলো মেন রাস্তা, আর সন্ধেটাও অনেকটাই নেমে এসেছে। আমরা এবার এই দিক দিয়ে গ্রামের মধ্যে দিয়ে নিচে নিচে হয়ে আমাদের হোমস্টেতে ফিরে যাব। পাহাড়ে অলরেডি মিটি মিটি করে ছোট ছোট আলোগুলো জ্বলে গেছে। প্রায় 6টা বাজতে যায়, পুরোই অন্ধকার হয়ে গেছে। এখন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। দাদা খুব ভালো আমাদেরকে গাইড করে করে নিয়ে যাচ্ছেন, কারণ এখানে পুরো সিঁড়ির রাস্তা আর হালকা জল পড়ে আছে, একটু স্লিপ করলেই একদম ধপাস, সেই জন্য একদম পা টিপে টিপে সাবধানে যাচ্ছি। ফাইনালি আবার আমরা হোমস্টের সামনে চলে এসেছি। একটু ভয়ঙ্কর রাস্তা ছিল, কারণ পিচ্ছিল হয়ে গেছিলো। আমি একবার হালকা পড়তে পড়তে বেঁচে গেছি, উনি একবার বেঁচে গেছেন হালকা, বাট ফাইনালি উই সারভাইভড। শিলিগুড়ি থেকে পালমাজুয়া কিভাবে শেয়ার গাড়িতে আসতে হয় একটু বলে দিই। শিলিগুড়ির দার্জিলিং মোড়ে চলে আসতে হবে সকাল 6টা থেকে 6:30টার মধ্যে। টু বি ভেরি স্পেসিফিক, যে হোর্ডিংটা আছে সেই হোর্ডিংয়ের নিচে থেকে শেয়ার গাড়িটা ছাড়ে। 6টা থেকে 6:30টার মধ্যে 2টো শেয়ার গাড়ি আছে, 11টা থেকে 11:30টার মধ্যে একটা, এবং 12টা থেকে 12:30টার মধ্যে আরেকটা শেয়ার গাড়ি। টাইমিং একটু এদিক ওদিক হতে পারে। সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা এবং ভাড়া নেয় জন প্রতি 600 টাকা। এবার পালমাজুয়া থেকে বা রিম্বিক থেকে এই যে গাড়িগুলো আছে, এগুলো শিলিগুড়ি থেকে রিম্বিক পর্যন্ত যায়। যে গাড়িগুলো শিলিগুড়ি থেকে রিম্বিক পর্যন্ত যায় সেই গাড়িগুলোই আবার রিম্বিক থেকে শিলিগুড়ি পর্যন্ত যায় ভায়া পালমাজুয়া। সকালবেলা 2টো গাড়ি আছে, দুপুরের দিকে 2টো গাড়ি আছে। যারা প্রাইভেট গাড়ি নিয়ে শিলিগুড়ি থেকে পালমাজুয়া আসবেন, মানেভাঞ্জানের পর থেকে কিন্তু রাস্তা বেশ কিছুটা খারাপ, মানে একটু উঁচু নিচু পাথরের রাস্তা, একটু ক্ষয়ে মতো গেছে। যদি রাস্তার এক্সপিরিয়েন্স দেখতে হয়, আমরা রিকোয়েস্ট করবো যে আগের যে ভ্লগটা করেছি বারাহাট্টার, সেই ভ্লগটা একটু দেখুন, ওখানে আমরা রাস্তাটা ডিটেলসে শেয়ার করেছি। এইভাবে খুব কম টাকার বিনিময়ে কিন্তু আপনারা শিলিগুড়ি থেকে পালমাজুয়া চলে আসতে পারেন। এখন বাজে প্রায় 5:45, আমরা গ্রামটাম ঘুরেই জাস্ট পৌঁছালাম হোমস্টেতে। আর হোমস্টে থেকে যে পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছিল, ওই যে গ্রামগুলো, যেহেতু বসতি একটু কম, তার জন্য কিন্তু নাইট ভিউটা অনেকটাই কম দেখা যাচ্ছে। জাস্ট কয়েকটাই মিটিমিটি করে জ্বলছে, খুব বেশি নেই। আর আমরা যতদূর জানি আজকে হোমস্টেতে কিন্তু ফুল গেস্টও আছে, তাই দেখি এবার কি করা যায় না যায়। তো এখন প্রায় 8টা বাজে। এতক্ষণ যিনি হোমস্টে ওনার মৌমিতাদি, ওনার সাথেই আমরা বসে আড্ডা গল্প দিচ্ছিলাম, আর তার মাঝেই চলে এসেছিলো স্ন্যাক্স। এখানে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে লাল চা দেওয়া হয়েছিল। ফ্রেঞ্চ ফ্রাই যেরকম হয় নর্মাল, পায়েলের তো খুব ফেভারিট। তো এখন ওনারা আমাদের জন্য একটু বনফায়ার এবং বারবিকিউয়ের অ্যারেঞ্জমেন্ট করেছেন, এবং যেরকমটা বললাম হোমস্টেতে প্রচুর গেস্টও আছেন। চলুন বাইরে গিয়ে একটু বনফায়ারটা এনজয় করি, কারণ এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। পরবর্তীকালে এখানে যখন আসবেন, মোটা জ্যাকেট, টুপি এগুলো কিন্তু অবশ্যই ক্যারি করবেন। আড্ডা গল্প মজা তো হতেই থাকবে, যেহেতু আমাদের সাথে আজকে হোমস্টে ওনার উপস্থিত আছেন, তাই ওনার মুখ থেকে আগে শুনে নেব এই হোমস্টে থাকা এবং খাওয়ার খরচটা কত। নমস্কার, আমি মৌমিতা চৌধুরী, আমি পালমাজুয়া অরিফিক হোমস্টের ওনার। আপনারা আশা করি দেখে নিয়েছেন আমার হোমস্টে এবং রুমগুলি। এরপর যেটা হচ্ছে আপনাদের একটু রেটের মানে খরচার ব্যাপারটা একটু বলে দিই। আমাদের হোমস্টেতে আপনি যেটা সমস্ত হোমস্টে থাকে পার হেড পার ডে যেটা থাকে রেট, তো যদি আপনারা কাপল আসেন মানে দুজন যদি আসেন সেক্ষেত্রে পার হেড পার ডে 1300 টাকা করে ফুডিং প্লাস লজিং।
আর যদি 5-6 জন আসেন সেক্ষেত্রে 1200 টাকা, আর যদি 8-10 জন কিংবা তার বেশি আসেন সেক্ষেত্রে 1000 টাকা, ফুডিং প্লাস লজিং, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স আর ডিনার। আর আলাদা করে আপনারা চাইলে বারবিকিউ বা বনফায়ারও করতে পারেন, সেটার একটু খরচাটা বলে দিই। বনফায়ার আমাদের হচ্ছে 400 টাকা করে, আর চিকেন বারবিকিউ 1 কেজি 550 টাকা। আর এই জায়গাটা হচ্ছে একদম ফ্যামিলি নিজেদের মতন করে সময় কাটানোর জন্য একটা বেস্ট জায়গা। মানুষ চেনেই না, ইভেন যে যখন আপনার রাস্তা দিয়ে আসবেন মনে হচ্ছে রাস্তাটা শেষ হচ্ছে না, একটু লাস্টের দিকটা একটু অসুবিধা লাগবে যে অনেকটা রাস্তা, কিন্তু এখানে এসে আপনি যখন হোমস্টেতে ঢুকবেন এবং ফিল করবেন নেচারটাকে, তখন সেই ক্লান্তি সমস্তটা দূর হয়ে যাবে। আপনারা সবাই আসুন পালমাজোয়াতে, অরিভিক হোমস্টেতে আপনারা এসে থাকুন, এবং আপনারা এসে এই পালমাজোয়া গ্রামটিকে আরও 5টি অফবিট ডেস্টিনেশনের মধ্যে একটা করে তুলুন, আমরা এটাই চাই। নমস্কার। এই মৌমিতা দি কিন্তু আমাদের জন্য দুর্গাপুর থেকে একটা গিফট এনেছেন, মানে নিজের হাতে বানিয়ে, এবং আমরা ভীষণই সারপ্রাইজড হয়েছি ওটা দেখে। এই যে এটা নিজের হাতে কিন্তু উনি বানিয়েছেন, আমাদের ফটো আছে, আমাদের চ্যানেলের নাম আছে, ছোট ছোট ডিটেলিং আছে, ক্যামেরা, সেলফি স্টিক। আমাদের খুব ভালো লেগেছে, এটা আমরা এক্সপেক্টও করিনি এরকম কোনো গিফট পাবো বলে। সবথেকে বড় কথা হচ্ছে কাস্টমাইজ গিফট আমরা মানে একদম আপনজন মানুষদেরকেই দিই সাধারণত, এরকম একটা গিফট মানে এটা পেয়ে আমরা সত্যি আপ্লুত। এবং এখানে যারা আসবেন তারা কিছু কিছু আমার হাতের কাছে জিনিস দেখতেও পারবেন, পুরোটা হয়তো করে উঠতে পারিনি, তো তারই একটা স্মৃতি হয়ে থাক। আর তার এটাও কিন্তু দিদি বানিয়েছেন, এবং আরও কিছু ফিউচারে যখন আপনারা আসবেন তখন দেখতে পাবেন হয়তো রুমে টুমে দিদির হাতের অনেক কিছু জিনিসপত্র, এবং চাইলে হয়তো দিদির থেকে কিছু পারচেসও করতে পারেন আগে থেকে বলে রাখলে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ, ইট মিন্স আ লট। তোমাদেরকেও থ্যাংক ইউ। গরম গরম বারবিকিউ প্রিপেয়ার হয়ে চলে এসেছে, অ্যারোমাটা তো খুব সুন্দর লাগছে, এবার টেস্ট করে দেখি কিরকম খেতে হয়েছে। আমাদের এখানে 3টে খুদে খুদে গেস্ট আছে, কেমন লাগছে তোমাদের বলো? দারুণ লাগছে। দারুণ লাগছে? কোনটা সব থেকে দারুণ লাগলো? সবটা দারুণ লেগেছে। আর ওই ছুটকি কি বলছে? ছুটকি তোমার কেমন লাগলো? ভালো লাগেনি? কি বলবে না? হ্যাঁ ও জানো না। তোমার? এখানে অনেকবার এসেছি। ও এখানে অনেকবার এসছো, তোমার তো ভালো লাগবেই তাহলে। আচ্ছা, আমাদের সাথে আরো দুজন গেস্ট আছেন এখানে, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন বলুন এখানের? আমরা জাস্ট আজ বিকেলেই এখানে চেক ইন করেছি, তো এক্সপিরিয়েন্স কি বলবো, মানে এখানে আসার অনেক দিন ধরে ইচ্ছে ছিল। ফেসবুকে ওদের এটা দেখে আমি অনেক দিনই মৌমিতাকে বলেছি যাওয়ার জন্য, তো যাই হোক ফাইনালি টাইম করে আসতে পেরেছি। তো এইটুকু সময় যে কাটালাম, মানে দারুণ দারুণ সময় কাটিয়েছি, দারুণ সময়। জায়গাটাও অপরূপ সুন্দর, মানে সবকিছু খুব সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। প্রায় 10টা বাজে আর আমরা ডিনার করতে এসেছি। আজকে ডিনারের মেনু হচ্ছে রুটি, তার সাথে চিকেন। এখানে চিকেনের টেস্টটা কিন্তু পুরো আমি যেরকম চাই সেরকম হয়েছিল, মানে না বেশি ঝাল, একদম ঠিকঠাক একটা টেস্ট। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে এত ঠান্ডা যে খাবারটা প্লেটে পড়তে না পড়তেই ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। সকাল প্রায় 7টা, ওই দিকের পাহাড়ে সূর্যের আলো কিছুটা এসে পড়েছে। পালমাজোয়া থেকে কিন্তু সানরাইজ, সানসেট এবং কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন না আপনারা, কারণ এটা কিন্তু একদম পাহাড়ের কোলে। আর আজকে সকাল থেকেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েদার কিন্তু খুব একটা ক্লিয়ার না, একদম ঝকঝকে নীল আকাশের কিন্তু দেখা নেই, ঠান্ডা তুলনামূলক একটু কম সকালে। হোমস্টে থেকে একদম পিছনের দিকে এলে কিন্তু আপনারা ফুল রেঞ্জ মাউন্টেন ভিউটা পাবেন। এখানে কিন্তু কোনো গাছপালা তেমন নেই, তাই অবস্টাকেলটাও নেই, তাই একদম পাহাড় এনজয় করতে চাইলে পিছনে আসতে পারেন। গুড মর্নিং, গুড মর্নিং। কি কি এখান থেকে সাইট সিইং হিসাবে যে জায়গাগুলো আপনারা যেতে পারেন তার একটা আইডিয়া দিয়ে দিই। এর উল্টো দিকের পাহাড়টাই হচ্ছে লিংসেবং। এখান থেকে যেতে পারেন ধোত্রে, যেতে পারেন রিম্বিক, শ্রীখোলা, বারাহাট্টা, ছোটাহাট্টা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু এখানে 3 নাইটস বা 4 নাইটস প্ল্যান নিয়ে এলে আপনারা ভিজিট করতে পারেন একসাথে। কারণ শিলিগুড়ি থেকে রিম্বিক যাওয়ার পথেই কিন্তু এই পালমাজোয়া বা লিংসেবং এই জায়গাগুলো পড়ে।
কিছু কিছু ব্লগ কিন্তু আমাদের চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। সকাল সকাল 1 কাপ গরম চা, তার সাথে পাহাড়, বাঙালির পছন্দ। আজকের ব্রেকফাস্টের মেনু হচ্ছে গরম গরম আলুর পরাঠা, তার সাথে একটু আচার, যেটা আমাদের খুবই ফেভারিট। ব্রেকফাস্ট করার পরে আমরা এখন হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। 7:15 থেকে 7:30টার মধ্যে এখান থেকে দার্জিলিং যাওয়ার একটা শেয়ার গাড়ি ছাড়ে, সামনেই হচ্ছে সেই শেয়ার গাড়ি। এখন আমরা এটা করি, দার্জিলিং যাব। ফাইনালি আমরা পৌঁছে গেছি দার্জিলিং ম্যালের কাছে দুর্দান্ত একটা হোটেলে, যেটা আমরা নেক্সট ব্লগে শেয়ার করব। তার আগে পালমাজুয়ার ব্যাপারে কয়েকটা কথা বলে দিই। পালমাজুয়াতে 1 নাইট বা 2 নাইট স্টে করে আপনারা কয়েকটা পয়েন্ট ঘুরতে পারেন। সেটা হচ্ছে মানেদারা চার্চ, যেটা আমরা যখন ব্ল্যাক ফরেস্ট ট্রেকটা করেছিলাম সেখানে শেয়ার করেছিলাম। একটা নদী আছে মুড়মুড় খোলা, একটা ব্রিজ আছে, এবং রামবাম যে প্রজেক্টটা চলছে মানে পাওয়ার প্ল্যান্টটা, সেটাও কিন্তু আপনারা ওখানে থেকে ভিজিট করতে পারেন। লাক্সারি রুম আর কাঞ্চনজঙ্ঘা যদি আপনার প্রায়োরিটি লিস্টে না থাকে, তাহলে কিন্তু আপনারা পালমাজুয়া অরিভিক হোমস্টেতে 1 নাইট বা 2 নাইট স্টে করতে পারেন। তো আমাদের মোটামুটি এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করেই দিয়েছি। ডেফিনেটলি আরও কোনো কিছু কোয়ারি থাকলে কমেন্ট সেকশানে জানাবেন। এই ব্লগটা এখানেই এন্ড করবো। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন ছায়া স্টোরিজ।